জলের ঝাপটা বারবার এসে লাগছিল জঙ্গলের বড় বড় গাছগুলোর গায়ে। সেই গাছের গায়ের জল টুপটাপ করে নিচে পড়ছিল বটে, কিন্তু সেই জলের শব্দ এখন আর জঙ্গলের মধ্যে পাওয়া যায় না। হুড়মুড় করে যেন বৃষ্টির জল ঝাঁপিয়ে পড়ছে গাছগুলোর ওপর আর ধুয়ে দিয়ে যাচ্ছে ইতিহাসের কোনো এক পাপী অধ্যায়ের কালচিহ্ন। বৃষ্টির জলের সঙ্গে পাল্লা দিয়ে এলোমেলো হাওয়া ছুটে আসছিল জঙ্গলের ভেতর, আর তাতেই বারবার যেন গাছের মাথাগুলো একবার এদিকে একবার ওদিকে নুইয়ে পড়ছিল। মুহুর্মুহু বিদ্যুতের শব্দে গোটা জঙ্গল কেঁপে উঠছিল একটু একটু করে। এমন অন্ধকার বিভৎস রাতে জঙ্গল কেন, কোনো বসতি এলাকায় মানুষ বাইরে বেরোতে সাহস পায় না, কিন্তু একজন বেরিয়েছিল এমন ঝড় বৃষ্টির রাতে, মাথায় একটা বর্ষাতের মতো কিছু চাপিয়ে। সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। লোকটার নাম মনমোহন। সে এই জঙ্গলের পাহাড়দার দলের একজন, কিন্তু এখন মনমোহন অন্যদিকে তাকাচ্ছিল না। সে সামনের দিকে ঝড় বৃষ্টির মধ্যে ভেসে আসা একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। কি ব্যাপার? কান্নার শব্দটা আসছে কোথা থেকে? এতক্ষণ ধরে কান্নার শব্দটা শুনতে পাচ্ছি, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। সত্যি সত্যি মনমোহন কান্নার শব্দটা শুনতে পাচ্ছে না। জঙ্গলের মধ্যে যেখানে ওদের ছোট ওয়াচ টাওয়ারের মতো জায়গাটা রয়েছে, সেখান থেকেই মনমোহন শব্দটা শুনতে পেয়েছিল, কিন্তু বৃষ্টির জল আর হাওয়ার শব্দ ছাপিয়ে একটা অদ্ভুত চিৎকারের শব্দ যেন বারবার ঝাপটা মেরে ঢুকছিল ঘরের ভেতর। মনমোহন বাধ্য হয়ে জানলা খুলেছিল, আর জানলা খুলতেই হুড়মুড় করে বৃষ্টির জলের সঙ্গে শব্দটা যেন এসে পড়ছিল। আজ মনমোহন জঙ্গলে একা। দুদিনের জন্য আরও এক রক্ষী জঙ্গলের বাইরে গিয়েছে, কিন্তু মনমোহন সাবধানে হাতে টর্চ নিয়ে বর্ষাতি কোনো রকমে জড়িয়ে শব্দটা লক্ষ্য করে বেরিয়ে এসেছে। মাঝে মাঝে জঙ্গলের ভেতরে অনেকে ঢুকে পড়ে, বিশেষ করে গ্রামের দিক থেকে যারা ঢুকে পড়ে তাদের মধ্যে নারী পুরুষ নির্বিশেষে অনেকেই থাকে। তাছাড়া আজকাল সময় তো আর ভালো নয়, জঙ্গলের মধ্যে কত আকাজ কুকাজ হয়। মনমোহন তেমনটাই সন্দেহ করেছিল। একবার তো মনমোহনের সঙ্গে যে রক্ষী থাকে, সে ওই জঙ্গলের ভেতরেই পেয়েছিল একটা মেয়ে মানুষের মৃতদেহ। সে মানুষটাকে কিভাবে মেরেছে সেটা বোঝা বড় কঠিন, তবে মরার আগে অনেক কষ্ট পেয়েছিল সেটুকুই। হঠাৎ আবার সেই শব্দ শোনা যায়। মনমোহন থেমে যায়। আশ্চর্য, এই মাত্র মনে হলো শব্দটা ডান দিক থেকে আসছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে শব্দটা আসছে বাঁ দিক থেকে। আসলে চিৎকারটা করছে কে? মনমোহন সাহসী যুবক। সাহসী না হলে এই জঙ্গলের মধ্যে এইভাবে পাহাড়দারের কাজটা নেওয়া যায় না। বাড়ি থেকে দূরে একভাবে এইখানে থাকা সকলের পক্ষে সহজ কাজ নয়, কিন্তু আজ মনমোহন একটু অবাক হচ্ছিল, বিশেষ করে এই ব্যাপারটা। আরেকবার কিছু ভাবতে যাবে তার আগেই হঠাৎ করে যেন শব্দটা বন্ধ হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ চমকের আলোয় চারপাশটা উজ্জ্বল হয়ে উঠল। মনমোহনের চোখ চলে গেল একটু দূরে একটা গাছের তলায়। লম্বা একটা গাছ। এই রাতের বেলা গাছটাকে ভালো করে চেনা যায় না। মনমোহনের মনে হলো আলাদা করে কিছু একটা আছে। চিৎকারটা তার কাছ থেকেই ভেসে আসছিল, কারণ এখন একটা গুমড়ে গুমড়ে কান্নার শব্দ ভেসে আসছে তার দিক থেকে। কে রে ওখানে? হ্যাঁ, এত রাতে এই জঙ্গলের মধ্যে কে? এখানে ঢুকলি কি করে? মনমোহনের কথায় মেয়েলি গলায় সেই গঙ্গানোর শব্দটা কমে যায়। মনমোহন দেখতে পায় গাছের তলায় যে দাঁড়িয়ে রয়েছে সত্যিই সে একটা মেয়ে মানুষ। মেয়েটা গাছের গায়ে হেলান দিয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে, তার দুটো পা দুদিকে সামান্য ফাঁকা, পরনের কাপড়টা প্রায় হাঁটুর ওপর পর্যন্ত উঠে এসেছে।
না জানি এতক্ষণ ধরে কাঁদতে কাঁদতে এসে বড় ক্লান্ত হয়ে পড়েছে। এখন মনমোহনকে দেখে মনে সামান্য সাহস পেয়ে গাছের গায়ে হেলান দিয়েছে। আস্তে আস্তে গাছের তলাতে এসে বসে পড়ল সে। ওরা ওরা আমায় ছাড়বে না, ওরা আমায় ছাড়বে না, আমায় আমায় বাঁচাও, তোমরা আমায় বাঁচাও। মনমোহন আর সামলাতে পারল না। এতক্ষণ ধরে সে যেটা ভেবেছে তাহলে সেটাই। এই জঙ্গলের মধ্যে কোনো মেয়ে মানুষ আবার কোনো বিপদে পড়েছে। মনমোহনের মাথার ভেতর রক্তটা যেন হঠাৎ করে গরম হয়ে উঠল। দ্রুত পায়ে সে এগিয়ে গেল সামনের দিকে। মেয়েটাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। কিন্তু বিপদটা কি? ততক্ষণে মেয়েটাকে ভালোভাবে দেখা যায়। পরনের কাপড়টা কেমন যেন এলোমেলো। কান্নার গঙ্গানির শব্দটা তখনও শোনা যাচ্ছে। মনমোহন এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে মেয়েটাকে তুলতে গেল। মেয়েটা দু হাতে নিজের পেট চেপে ধরে রয়েছে। ঠিক তখনই আরও একবার বিদ্যুৎ চমকাতেই মনমোহনের চোখ উঠে গেল মাটির দিকে। একটা রক্তের স্রোত কখন যেন গাছের দিক থেকে গড়িয়ে নেমে এসেছে মনমোহনের পায়ের দিকে। মেয়েটার শরীরের কোথাও আঘাত লেগেছে, কিন্তু মেয়েটা তো এতক্ষণে কেমন যেন এলিয়ে পড়েছে গাছের গায়ে। মনমোহন নিজের একটা হাত এগিয়ে নিয়ে গেল মেয়েটার হাত ধরে তোলার জন্য, কিন্তু মেয়েটার গায়ের ওপর হাত পড়তেই চমকে উঠল মনমোহন। এতক্ষণ ধরে সে মনে সাহস রাখতে পেরেছিল, কিন্তু মেয়েটার গায়ে হাত দিতে গিয়ে দেখা গেল অসম্ভব বরফের মতো ঠান্ডা তার শরীর। এটা কি করে হয়? একটু আগে যে মেয়েটাকে দেখে সে গাছের তলায় এসেছে, সেখানে বসে রয়েছে একটা ছিন্ন ভিন্ন পচা গলা মৃতদেহ। তার গায়ে হাত দিয়েছে মনমোহন, আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তার হাতে লেগেছে পচা গলা খানিকটা মাংস। মনমোহন দ্রুত হাত তুলে নিল। বাঁচাতে পারলি না তোরা আমায়, বাঁচাতে পারলি না, বাঁচাতে পারলি না, তাহলে তুইও মর, মর মর তুইও। মনমোহন ছিটকে গেল পেছনের দিকে। যে রক্ষী তার সঙ্গে থাকে সেই রক্ষী একদিন বলেছিল এই জঙ্গলে সব কিছু ভালো নয়। গভীর রাতে বৃষ্টি হলে, বিদ্যুৎ চমকালে মাঝে মাঝে এখানে অনেককে দেখা যায়, আর বিশেষ করে দেখা যায় একটি মেয়েকে। মনমোহন চমকে উঠেছিল, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। ততক্ষণে মেয়েটার সেই বিভৎস দুটো হাত আস্তে আস্তে উঠে এসে চেপে ধরেছে মনমোহনের দুটো পা। কোনো মতে সে চিৎকার করে উঠল, আর ঠিক তখনই বৃষ্টিটা বেড়ে এলো এক মুহূর্তে। চায়ের গ্লাসে লম্বা চুমুক দিয়েছিল গাঙ্গুলি মশাই। তাতেই তার মুখে একটা প্রশান্তির ছাপ ফুটে উঠেছিল। গণপতির টি স্টলে আজ সকালে এখনো পর্যন্ত বাবু কিংবা বসন্ত কেউ এসে পৌঁছায়নি। ওরা না এলে বেঞ্চ ফাঁকা ফাঁকা লাগে বা গণপতির টি স্টলে তেমন ভিড় হয় না, তেমনটা কিন্তু নয়। কিন্তু জায়গাটা একটু ভেতরের দিকে। তাছাড়া এখানে লোকজন খুব একটা জমে না। চা বানাতে বানাতে হারু গলা তুলে বলল, কি ব্যাপার গাঙ্গুলি মশাই, আজ ছোড়া দুটো আসেনি? গাঙ্গুলি মশাই চায়ের কাপ হাতে ঘুরিয়ে একবার দেখে নিয়ে নিচু গলায় বললেন, এক্ষুনি এসে পড়বে হয়তো, কাল সন্ধ্যাবেলা তো দেখা হলো আমার সাথে। তবে ওরা কয়েকদিনের জন্য কলকাতা যাবে বলছিল, কি যেন একটা ওদের কাজ আছে। ওরা চলে গেলে আপনার গল্প কে শুনবে গাঙ্গুলি মশাই? গাঙ্গুলি মশাই এবার হাসলেন, তারপর চায়ে আরও একটা চুমুক দিয়ে বললেন, গল্প হলো চায়ের মতো, বুঝলি? যত ভালো চা তত যেমন খদ্দের, তেমন যত ভালো গল্প তেমন শ্রোতা। ওরা না হলে অন্য কেউ ঠিক জুটে যাবেই। তবে ছোড়া দুটো বড্ড ভালো, তাই।
এই সময় গাঙ্গুলি মশাইয়ের চোখ চলে যায় সামনের রাস্তার দিকে। দৃষ্টি পড়তেই মুখে ফুটে ওঠে এক নরম হাসি। তিনি উচ্ছ্বসিত হয়ে ইশারা করে বললেন, হারু, বললাম না ওরা ঠিক আসবে? ওই দেখ, ওরা আসছে। বাবু আর বসন্ত দুজনেই আসছে হাঁটতে হাঁটতে। নিজেদের মধ্যে কি একটা বিষয় নিয়ে কথা বলছে ওরা। একটু দূর থেকে হলেও গাঙ্গুলি মশাই ওদের ভালোভাবে দেখতে পেলেন। বসন্ত আর বাবুর আর কয়েকদিন পরে কলকাতায় ফিরে যাওয়ার কথা 3 দিনের জন্য। কিসের একটা প্র্যাকটিক্যাল জমা করতে হবে, তাই সে বিষয়ে ওরা প্রথমে গাঙ্গুলি মশাইকে বলল, আচ্ছা গাঙ্গুলি মশাই, আপনি তো ফরেস্ট অফিসে ছিলেন, মানে ফরেস্ট গার্ডে যেমন চাকরি করেছেন আর কি, তেমন একসময় বড় অফিসার পর্যন্ত উঠেও ছিলেন। জঙ্গলের জীবনেও নিশ্চয়ই আপনার অনেক অভিজ্ঞতা আছে, যেগুলো আসলে অলৌকিক, অদ্ভুত। আসলে জঙ্গল কিন্তু আমাদের বেশ ভালো লাগে। এবারে ঠিক করেছি আর কলকাতায় গিয়ে কলেজের ঝামেলাটা মিটিয়ে নিয়ে ওই কয়েকদিনের জন্য কোনো একটা ভালো জঙ্গল থেকে ঘুরে আসব। তারপরে এমন কোনো জায়গার কথা বলুন না যেখানে জঙ্গল, গ্রাম সমস্ত কিছুই একসঙ্গে পাবো। গাঙ্গুলি মশাই কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় বললেন, ফরেস্টে চাকরি করছি প্রায় 20 বছর। প্রথমে ফরেস্টের গার্ড হয়েই ঢুকেছিলাম, তারপর নানা কৌশলে নানাভাবে ফরেস্টের বড় অফিসার পর্যন্ত পৌঁছেছি। সবসময় যে সোজা পথে সমস্ত কিছু করতে পেরেছি তা কিন্তু নয়। জীবনে আদর্শও কাজে লাগে, শুধু ওই বইয়ের পাতায় নয়, জীবনের পথেতেও। তবে পুরোপুরি যে লাগে না সে কথা বলবো না। আদর্শবান মানুষরা কখনোই আদর্শ ছাড়তে পারে না। তাদের জীবনে যাই হোক না কেন, যত গভীর অন্ধকারই নেমে আসুক না কেন, তারা একা আদর্শ সমান মানুষ হয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু আমার তেমন কখনোই ইচ্ছে ছিল না। সামান্যই জীবনে যদি আদর্শ মিকিয়ে এই সমস্ত বেড়া নিয়ে নিজেকে বেঁধে ফেলি, তাহলে আনন্দ অভিজ্ঞতা এই সমস্ত হবে কি করে? তাই যখন যা মনে হয়েছে তখন তাই করেছি। ভালো পথ, খারাপ পথ, এমনকি এমন কিছু করেছি যা ছোটোখাটো অন্যায় বললেও ভুল হবে না। তোমরা বড় হচ্ছ, জীবনে একটা আদর্শ মেনে চলবে, আর না হলে জীবনকে উপভোগ করাটাই আদর্শ বলে মনে করবে, বুঝলে? তারপর যা বলছিলাম, 20 বছর জঙ্গলের জীবনে অনেক অভিজ্ঞতা আমার হয়েছে, আর মোটামুটি চেষ্টা করলে আমার জঙ্গলের জীবনের অভিজ্ঞতা নিয়ে একটা গোটা উপন্যাস কিংবা একটা গোটা বই রচনা করে ফেলতে পারবো। আপনি পারবেন আমরা জানি গাঙ্গুলি মশাই। তবে আমাদের সেই বড় বই থেকে একটা ছোট গল্পই শোনানো যাক না হয়। 3টে চায়ের গ্লাস ওঠানামা করতে করতেই গাঙ্গুলি মশাই বলতে শুরু করলেন, তখন ওই সবেমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের হেড গার্ডের পদ থেকে উন্নতি হয়ে ছোটোখাটো অফিসার হয়ে একটা জঙ্গলে গিয়ে উঠেছি। জায়গাটার নাম ছিল মাধবপুর। যে জঙ্গলে গিয়ে উঠেছি সেই জঙ্গলকে লোকেরা মাধবপুরের জঙ্গল বলেই ডাকত। আসলে এই জঙ্গলের মাঝামাঝি কোনো একটা জায়গায় একটা দুর্গ ছিল কোনো এক সময়। তবে আমি যখন সে জঙ্গলে গিয়েছিলাম তখন দুর্গ তো অনেক দূর, সে দুর্গের ধ্বংসস্তূপ পর্যন্তও দেখতে পাইনি। তবে হ্যাঁ, একটা গোটা জায়গা কেমন যেন ফ্যাকাশে গাছপালাহীন হয়েছিল। শুনেছি সেখানেই ছিল সেই ধ্বংসস্তূপ। যাই হোক, মাধবপুরের জঙ্গলে যখন পৌঁছালাম তখন সেখানে 2জন পাহারাদার, একজন ছোট অফিসার আর একজন রান্না ও কাজের লোক ছিল। জঙ্গলের প্রায় মাঝামাঝি জায়গায় আমাদের ওয়াচ টাওয়ারের মতন একটা জায়গা বলা যায়। আসলে বিভিন্ন জঙ্গলে ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য ছোট বাংলো কিংবা ছোটোখাটো ঘর থাকে, যেখান থেকেই গোটা জঙ্গল অপারেট করা যায়। কিন্তু মাধবপুরের জঙ্গলে ছিল একটা ওয়াচ টাওয়ার। এর কারণ ছিল মাধবপুরের জঙ্গলের আশেপাশে নারকেল, তাল, এমনকি লম্বা লম্বা বেশ কিছু গাছের জঙ্গল ছিল। তাই ওয়াচ টাওয়ার ছাড়া সেই জায়গা থেকে আশেপাশে সমস্তটুকু দেখা সম্ভব নয়। ওয়াচ টাওয়ারে সর্বক্ষণ একজন পাহারাদার চারিদিকে নজর রাখত। হিসেবে বলতে গেলে আমাকে নিয়ে সেখানে উপস্থিত ছিল মোট 6 জন। 2জন পাহারাদার, একজন ওয়াচ টাওয়ারের রক্ষী, একজন রান্নার লোক এবং একজন আমার মতোই অফিসার। 2 দিন এমনিই কেটে গেল। তৃতীয় দিনে রাতের বেলা খাওয়া দাওয়ার পর
আমি আর এই অফিসের রান্নার লোকটি ইঞ্জিনের আমাদের ছোট মতো ঘরটার বারান্দার কাছে বসে আছি। ঘরের বাইরে দুজন পাহারাদার বন্ধু থাকে পাহারায়। ওয়াচ টাওয়ারের লোকটি ওয়াচ টাওয়ারের উপরেই রয়েছে। রান্নার লোকটির নাম ছিল যদ্দূর মনে পড়ে ওই বিনোদ। আর আমার সঙ্গে যে সহকর্মী অফিসার ছিল তিনি একজন বাঙালি, তার নাম ওই শাশ্বত হালদার। রাতের বেলা কোয়ার্টার থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যাব বলে ঠিক করেছি। এমন সময় ভদ্রলোক বললেন, এই কি করছেন মিস্টার গাঙ্গুলি? রাতের বেলা জঙ্গলের মধ্যে যাওয়াটা এদিকে ঠিক না। বিশেষ করে আকাশের অবস্থা দেখেছেন? একটু পরেই বৃষ্টি নামবে। আকাশে কালো মেঘ আছে, দেখছেন? এ দেখুন, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। সে কি, আপনি তো সকালে বলছিলেন মাঝে মাঝে গ্রামের দিক থেকে লোকজন জঙ্গলে ঢুকে পড়ে, বিশেষ করে চোরাচালানকারীদের লোকেরাও তো আসে। এই জঙ্গলে তো হরিণ আরও নানান ধরনের জীবজন্তু সব কিছুই আছে, তাই না? হরিণ আছে, বিশেষ করে ওরা হরিণের জন্যই জঙ্গলে ঢোকে। হরিণ শিকার করতে পারলে তাতে অনেক লাভ, কিন্তু তাই বলে তাদের আটকাবার জন্য রাতের বেলা আমরা জঙ্গলে ঢুকতে পারি না। বিশেষ করে যেদিন আকাশের অবস্থায় এরকম থাকে। লোকটার দিকে তাকাতেই কেমন যেন মনে হলো লোকটার মুখে এতক্ষণ পর একটা ভয়ের ছায়া দেখতে পেলাম অদ্ভুতভাবে। শাশ্বত হালদারের সাথে এবার রান্নার লোকটি অর্থাৎ বিনোদ যোগ দিয়ে বলল, আমার কথা ভালো করে শোনো বাবু, রাতের বেলা জঙ্গলের মধ্যে যত কম যাবেন ততই ভালো। যে রাতে বৃষ্টি হয় সে রাতে জঙ্গলের মধ্যেও কাঁদে, পিছু পিছু আসে। রাতের বেলায় ঘরে বসে আছি, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ঘরের ভেতর চাপা আলো। বিনোদের কথা শুনে আরো অবাক হয়ে গেলাম। পিছু পিছু আসে, কিন্তু কে পিছু পিছু আসে আর কেনই বা আসে? কথাটা বিনোদকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে মুখ খুলল না। দেখলাম আমাদের কথা শুনে বিনোদ যেন কেমন দরজার দিকে একটু এগিয়ে গেল, আর কেউ কোনো কথাই বলল না। শাশ্বত হালদার কিংবা রক্ষী কারোর মুখেই কোনো কথা নেই। একটু পরেই ঝিরঝির করে বৃষ্টি নেমে আসছে। রক্ষীরা পর্যন্ত বারান্দার ভেতরে উঠে পড়ল। অন্য জঙ্গলে রাতের বেলা রক্ষীরা পাহারা দেয়, মাঝে মাঝে জঙ্গলের ভেতরের অফিসাররাও পর্যন্ত ঘুরে আসে। এই জঙ্গলও তেমন দেখেছি আমি, কিন্তু আজ যেন সব কিছুই কেমন বদলে গেল। বৃষ্টি নামতেই সকলেই ঘরের ভেতরে ঢুকে পড়ল, এমনকি ওয়াচ টাওয়ার থেকে সেই রক্ষীও নিচে নেমে এলো। আমি অবাক হয়ে গেলাম, বললাম, সবাই ঘরের ভিতরে ঢুকে পড়লে কেন? তাহলে কি জঙ্গল পাহারা দেওয়া হবে না? রক্ষীরা কোনো কথাই বলল না। এখানকার রক্ষী ওয়াচ টাওয়ারের লোকটা এরা যেন একটু দূরে দূরেই থাকে। তারা অন্য ঘরে নিজেদের মতো ঢুকে বসলো। এই ঘরে আমি আর শাশ্বত হালদার আর বিনোদী ছিলাম। এই জঙ্গলে আমি 10 বছরের বেশি রয়েছি বাবু। এই জঙ্গলের সমস্ত কথা আমি জানি। বাড়ি চলে গেলে এই জঙ্গলেও আসে, ও পিছু পিছু আসে, ও কাঁদে। তাই রাতের বেলা কেউ বাইরে বেরোবে না এই জঙ্গলে। আমার মাথার ভেতর সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। হঠাৎ করেই বলে উঠলাম, তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্টার হালদার, আপনি কি কোনোভাবে অলৌকিক কিছুর কথা বলছেন? শাশ্বত হালদার এবার বিনোদের দিকে তাকালেন। বুঝতে পারলাম কোয়ার্টারে সব থেকে বেশি বয়স্কই বিনোদী। শাশ্বত হালদার ইশারায় বিনোদকে বললেন, এ জঙ্গল অনেক পুরনো বাবু। এই জঙ্গলের নাম মাধবপুরের জঙ্গল এমনি এমনি হয়নি। এলাকার নাম মাধবপুর ছিল না, এলাকার নাম ছিল মাধবগড়। আজ থেকে 200-300 বছর আগে এই জঙ্গলের ভেতরে এক দুর্গ ছিল। এই জঙ্গলের নাম তখন ছিল মাধবগড়। সেই দুর্গে থাকতো মাধবগড়ের রাজা বিক্রম সিং। বিক্রম সিং ওখানে অনেক বছর ধরে রাজত্ব করেছিল। জঙ্গলের আশেপাশের গ্রামগুলো ছিল তখন তার। জঙ্গলের মাঝেও ফাঁকা জায়গায় লোকজন বাস করত, কিন্তু সেসব অনেক বছর আগের কথা। এখন সব কিছু বদলে গিয়ে জঙ্গল হয়ে গেছে। বিক্রম সিং এর কি হয়েছিল
তাদের ওই রাজত্ব কিভাবে এমন জঙ্গল হয়ে গেল সে কথা নিয়ে অন্য গল্প আছে। সেসব কথা না হয় অন্য সময় বলবো। আজ যেটা দরকার সেটাই বলি। মাধবগড় বদলে হয়ে গেল ঘন জঙ্গল। ফরেস্ট অফিস এই জঙ্গলে হয়েছে প্রায় 15 বছর আগে। তার আগে পর্যন্ত এই জঙ্গল ছিল খোলা। গ্রামের লোকেরা জঙ্গলের ভেতরে ঢুকতে পারত, এখন আর পারে না। ফরেস্ট অফিসারের লোকেরা জঙ্গল পাহারা দেয়। জঙ্গলে হরিণ, নানা রকম পাখি, জীবজন্তু সবাইকে যাতে মানুষ ক্ষতি করতে না পারে তাই এই ব্যবস্থা। জঙ্গলের চারপাশে কাঁটাতারের বেড়াও রয়েছে গ্রামের দিকে। তারপরেও লোকেরা জঙ্গলে এসে ঢোকে। মাঝে মাঝে জঙ্গলের ভেতরে গ্রামের সীমানা দিয়ে অনেক খারাপ কাজও হয়। বাবু, কতবার জঙ্গলের ভেতরে মেয়ে মানুষের মৃতদেহ, এমনকি পুরুষ মানুষের মৃতদেহ আমরা খুঁজে পেয়েছি, তার কি বলবো। অনেক সময় সেগুলো খুঁজে পাওয়া যায় না, জঙ্গলের মধ্যেই কোথাও যেন হারিয়ে যায়। একবার এই গ্রামের দিক থেকে একটি মেয়ে জঙ্গলে এসে ঢুকেছিল। সেদিন ছিল এমনই একটা বৃষ্টির রাত। প্রবল হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। মেয়েটি ঢুকেছিল জঙ্গলে গ্রামের দিক দিয়ে। গ্রাম কোয়ার্টার থেকে যে অনেক দূরে তা আপনি দেখতেই পাচ্ছেন বাবু। সেদিন মেয়েটির পিছু পিছু জঙ্গলে এসে ঢুকেছিল আরও কয়েকজন। তারা মেয়েটিকে মারার জন্যই ঢুকেছিল, আর মেয়েটি বাঁচার জন্য জঙ্গলের পথ ধরে ছুটে আসছিল এই কোয়ার্টারের দিকে। কেন মারতে চাইছিল? আমার বাড়ি ওই গ্রামেই বাবু। সেখান থেকেই আমি এই কোয়ার্টারে আসি। গ্রামে আমার পরিবার রয়েছে, তাই সে কথা আমি বেশ ভালোভাবেই জানি। মেয়েটি ছিল ওই মাধবপুর গ্রামেরই এক গরিব চাষির মেয়ে। ওই গ্রামের এক বড় মানুষের ছেলের সাথে তার মেলামেশা গিয়েছিল বেড়ে, আর তাতেই এই অবস্থা হয়েছিল। তারপর যখন মেয়েটির সে সমস্ত কথা গ্রামের লোকেদের জানাই, তখন তারাও কিছুতেই মানতে রাজি হয় না। এদিকে ছেলেটিও মেয়েটিকে ভালোবাসত, তাই সেও নিজেই স্বীকার করে যে সন্তানটা তার। কিন্তু তার বাড়ির লোকেরা কিছুতেই তাদের কথায় রাজি ছিল না। ততদিনে ছেলেটির বিয়ে পাশের গ্রামের বড় ঘরের মেয়ের সঙ্গে ঠিক হয়েছে। সবকিছু চাপা দেওয়া দরকার। তাই একদিন ঝড় বৃষ্টির রাতে গ্রামের কয়েকজন লোক চড়াও হয়। মেয়েটির বাড়িতে মা ছিল না, বাবা ছিল অসুস্থ। বৃদ্ধ বাবা তাকে আটকাতে পারেনি বাবু। মেয়েটিকে ওরা মারার চেষ্টা করে। মেয়েটাও ছুটতে ছুটতে চলে আসে জঙ্গলের দিকে। তারপর ভয়ে ভয়ে জঙ্গলের ভেতরে ঢোকে সে কোয়ার্টারের দিকে। কিন্তু কোয়ার্টারের দিকেই কেন? এই জঙ্গলের কোয়ার্টারে তখন যে অফিসার বাবু ছিলেন, সেই বাবু ওই মেয়েটি এবং ওই ছেলেটির কথা সব কিছু জানত। মাঝে মাঝে ওরা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এখানেও আসতো। এক কথায় বলতে গেলে ওই অফিসারের সাথে ওদের দুজনের বেশ ভালো চেনা হয়েছিল। মেয়েটি ভেবেছিল যদি সে ছুটে এত পর্যন্ত চলে আসে, তাহলে অফিসারের বন্দুকের জন্য ওরা তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেটা আর হলো না। মেয়েটা মাঝপথে মারা পড়েছিল। আর সবচেয়ে দুঃখের কথা কি জানেন বাবু? বিনোদ থেমে যায়। ঘরে নেমে আসে একটু নীরবতা। তারপর শাশ্বত গলা খাকারি দিয়ে বলে উঠল, মিস্টার গাঙ্গুলি, এসব ব্যাপারে আমি নিজের চোখে তো দেখিনি কিছুই, তাই জানি না। বিনোদ দেখেছে, তাছাড়া মাধবপুরের লোকেদের সাথেও এ ব্যাপারে আমি অনেক কথা বলেছি। এই জঙ্গলের মধ্যেই একটা গাছের তলায় মেয়েটা মরে পড়েছিল। গোটা শরীর ক্ষতবিক্ষত, রক্তে ভেসে যাচ্ছে। বোধহয় তার পেটের সন্তানটা ওখানেই নষ্ট হয়ে গিয়েছিল, রক্তে চারপাশটা ভেসে গিয়েছিল। কিন্তু কেই কাজ করেছে, কারা করেছে
এ ব্যাপারে কিন্তু কেউ কোনো খোঁজ খবর করেনি। সে কি পুলিশ? এমন একটা ব্যাপার হয়ে গেল, সেখানে তো পুলিশের আসার কথা। সব জায়গা সমান নয় মিস্টার গাঙ্গুলি। এ হলো মাধবপুর। এখনো জায়গায় পুলিশের কথায় সব কিছু চলে না। এখানকার অনেক মাথা এখনো আছে যারা পুলিশের চেয়েও বড়, তাদেরই এসব কাজ। তো আপনাকে জঙ্গলে যাওয়াতে বারণ করার কারণ, এখনো মাঝে মাঝে ওই মেয়েটি জঙ্গলে ফিরে আসে রাতের বেলা, বিশেষ করে যে রাতে ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকায় সেই দিন। সে আসতে চায় কোয়ার্টারের কাছে, কিন্তু পারে না। আর যদি সেই রাতে কেউ জঙ্গলে ঢোকে, তাহলে সে তার পিছু পিছু আসে। এতক্ষণ ধরে একটানা কথা বলে চলেছিল গাঙ্গুলি মশাই। এবার থামতেই বাবু বলে উঠল, কিন্তু সেই মেয়েটির গল্পের সাথে ওই জঙ্গলের সম্পর্কটা ঠিক কোথায় সেটা তো বুঝতে পারলাম না গাঙ্গুলি মশাই। আপনি বললেন বিনোদ এবং ওই শ্মশান, ওই শাশ্বত হালদার এ নামে ভদ্রলোকটি বলেছিল যে কেউ কিছু কিছু আছে। তাহলে যে আসে সে কি ওই মেয়েটির আত্মাটা, নাকি অন্য কিছু? আর মেয়েটির সঙ্গে সেই রাতে আসলে কি হয়েছিল সে কথা ওরা জানলোটা কি করে? কিছুটা লোক মুখে শোনা, আর কিছুটা ওরা নিজেরাই নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছিল। এই সমস্ত ব্যাপারে যেটুকু সত্যি ঘটনা ঘটে তার চেয়ে বেশি আসলে থাকে গুজব। তবে মোটামুটি যে ধারণাটা মিথ্যে নয় তা বুঝতে পারছিলাম, কারণ বিনোদের বয়স নেহাত কম ছিল না। সে ছিল আমাদের সবার মধ্যে সবচেয়ে বড়। তার চোখে মুখে দেখা ভয় এবং তার মুখের কথা যে মিথ্যে সেটা কিন্তু মনে হয়নি। এছাড়া সশস্ত্র দুজন রক্ষী এবং সমস্ত ওয়াচ টাওয়ারে থাকা শক্তপোক্ত একজন জোয়ান মানুষও, যারা প্রত্যেক দিন রাতের বেলা জঙ্গলে ঢুকেছে। যে অফিসার জঙ্গলের ভেতরে আমায় নিয়ে অন্ধকারের মাঝেও টর্চের আলোয় নানা জায়গা দেখিয়েছে, সে হঠাৎ ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখে এত ভয় পেয়ে গেল যে ঘরের দরজা জানলা সব বন্ধ করে ঢুকে গেল। এত অবধিও ঠিক ছিল, কিন্তু এরপরে যা ঘটলো তারপরে আর ওদের কথায় অবিশ্বাস করার মতো কিছুই রইল না। আপনি কিছু দেখেছিলেন গাঙ্গুলি মশাই? এইবার গাঙ্গুলি মশাই হাসল। চায়ের গ্লাস ফাঁকা হয়ে এসেছিল। টপার 3টে চায়ের গ্লাস কখন যেন নেমে এসেছিল টেবিলের ওপর। গাঙ্গুলি মশাই একবার উঠে আড়মোড়া ভাঙল, তারপর বাইরের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করল, সেদিন রাতে তেমন কিছু হলো না। আরও 2-3টে দিন কেটে গেল। এই 2 দিন অতি স্বাভাবিক। সবাই নিজের মতো নিজের কাজ করতে লাগলো। যেন মনে হলো সেদিন রাতের বেলা শোনা গল্প, ঘটনা সব কিছুই দিনের আলোয় কেমন যেন কর্পূরের মতো উড়ে গিয়েছে। বিনোদ, শাশ্বত হালদার কিংবা বাকিরা কেউই সেই রাতের কথা আর একবারও বলল না। সেদিন কি একটা কারণে জঙ্গলের ভেতরে ঢুকেছিলাম শাশ্বত হালদারের সঙ্গে। গ্রামের দিকের পথের এক জায়গায় কারা যেন কাঁটা তার টেনে ভেতরে ঢোকার রাস্তা তৈরি করে রেখেছে। বোঝা যায় যে চোরা চালানকারীদের কাজ। কাঁটা তার ঠিক করার কাজ শুরু হলো, কিন্তু সেই কাজ হতে হতেই সময় লেগে যাবে অনেক বেশি। আমি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে দেখে আসছি। একদিকে পাশাপাশি বেশ কয়েকটা বড় বড় তাল গাছ। গাছের মাথাগুলো অনেক উঁচু। সেই গাছের মাথায় শকুন বাসা বেঁধেছে। সেখানেই দাঁড়িয়ে দেখছিলাম। একজন লোক আমাদের সঙ্গে জঙ্গলে এসেছিল ব্যাপারটা দেখতে। সে আবার চলেও গিয়েছিল। আরেকজন লোক তাকে ডেকে আনতে গেল। সে চলে এলে তাদের সঙ্গে ফিরে এলো বিনোদ আর মিস্টার হালদার। সব কিছুই লক্ষ্য করতে লাগলো। আমি আর বিনোদ সেই তাল গাছগুলোর দিকে এক এক করে এগিয়ে গেলাম। এগোতে এগোতে হঠাৎ করে বিনোদ মাটির দিকে তাকিয়ে কি যেন একটা দেখেই থমকে গেল। আমিও তার সঙ্গে এগিয়ে গেলাম। দেখি জঙ্গলের ভেতরে মাটির উপর নরম মাটিতে মানুষের পায়ের ছাপ, টাটকা, যেন কাল রাতে কিংবা
আর সকালের দিকেই কেউ এখানে চলাফেরা করেছে। তার মানে কাল যে সময় হোক কাঁটা তার পেরিয়ে ভেতরে এসে ঢুকেছে। ব্যাপারটা আর এভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ রাতে যেভাবেই হোক জঙ্গলে ঢুকতেই হবে। আকাশের অবস্থা ভালো নয় বাবু, এই এমন সময় জঙ্গলে ঢোকাটা কি ঠিক হবে? আমি বিনোদের কথা শুনলাম না, পরে শাশ্বত হালদারকে কথাটা বলতে সে নিজেও কেমন যেন চিন্তিত হলো। কাঁটা তারের খোলা অংশ, পায়ের ছাপ সবকিছু দেখেই বোঝা যায় জঙ্গলে লোকেরা ঢুকে পড়েছে। এভাবে সবকিছু দেখেও তো আর চুপ করে বসে থাকা যায় না। সন্দেহ তো তাই, কিন্তু সমস্ত কিছুই বদলে গেল। আকাশে কালো মেঘ জড়িয়ে এলো ধীরে ধীরে, বৃষ্টি পড়তে লাগলো, মাঝে মাঝে বিদ্যুতের চমকেরও দেখা দিল। তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে আমি, মিস্টার হালদার আর একজন রক্ষী মিলে জঙ্গলে ঢুকবো বলেই ঠিক হলো। কিন্তু ব্যাপারটা বদলে গেল। বৃষ্টি নামছে, রক্ষীরা আর জঙ্গলে ঢুকতে চায় না, কিন্তু আমার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হলো। দুজন মিলে দুটো টর্চ সঙ্গে করে বন্দুক নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলাম। তখন বৃষ্টিটা সামান্য কমে গেছে, হালকা হাওয়া সমানে বয়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। কালো হয়ে রয়েছে আকাশ, মাঝে মাঝে বিদ্যুতের চমকের আলোয় গোটা আকাশটাকে যেন স্পষ্টভাবে দেখা যায়। হাঁটতে হাঁটতে মিস্টার হালদার বললেন, আপনি এখানে আসার আগে প্রায় মাস খানেকের আগে আমাদের এক রক্ষী জঙ্গলের ভেতরে ঢুকে মারা গিয়েছিল। সেদিন আমি এখানে ছিলাম না, একটা কাজে আমার শহরের দিকে যেতে হয়েছিল। যে দুই রক্ষী থাকার কথা ছিল তাদের মধ্যে একজন গিয়েছিল বড় বাজারের কাছে মাত্র কদিনের জন্য, আর সেই একদিনের মধ্যেই একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। জঙ্গলের মধ্যে অন্ধকারে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এমন কথা শুনতে যে খুব একটা খারাপ লাগবে না তা বেশ ভালোই বুঝতে পারছিলাম। তাই কৌতূহল দেখাতেই মিস্টার হালদার বলতে শুরু করলেন, এই রক্ষীর নাম ছিল মনমোহন। কাজে সে এখানে এসেছিল পাহারাদারের কাজের জন্য। লোকটার সাহস ছিল অনেক বেশি, কোনো কিছুতে ভয় পেত না। জঙ্গলের ওই অদ্ভুত ব্যাপারটার কথা বললে হেসে উড়িয়ে দিত, বলতো, এই আমার পিছু পিছু কিন্তু কেউ আসবে না। হ্যাঁ, আমার পিছু পিছু এলে তোকে কিন্তু মজা দেখিয়ে দেব। কিন্তু মজা সে দেখাতে পারল না। তার দেহটা তাল গাছের তলাতে পড়েছিল। হারালো ছুরির মতো কিছু তার গোটা শরীরকে ছিন্ন ভিন্ন করেছিল। রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়েছিল গোটা জমিতে। পরদিন সকালে ফিরে এসে মৃতদেহটা প্রথম আর এক রক্ষী দেখেছিল। এখন যে ওয়াচ টাওয়ারে থাকে সে দেখবেন সে খুব কম কথা বলে। ওয়াচ টাওয়ারে এই সব সময় থাকে। এছাড়া সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিল সে। ওই জঙ্গলের মধ্যেই কেউ আছে যে ওই লোককে মেরেছে। তাহলে চোরাচালানকারীদের এতটা সাহস বেড়ে গেছে যে জীবজন্তুর সঙ্গে সঙ্গে তারা মানুষ মারতেও শুরু করেছে। দেখছিলাম বৃষ্টিটা কখনো কখনো বাড়ছিল, আবার কখনো কম ছিল। আমাদের গায়ে বর্ষাতি জড়ানোই ছিল, তাই অসুবিধা খুব একটা হচ্ছিল না। জঙ্গলের মাঝে খসখস শব্দ শোনা যাচ্ছিল। জঙ্গলের মাঝে বৃষ্টি যে কি ভয়ঙ্কর অবস্থায় চলতে পারে তা যারা সেই সময় জঙ্গলে ঢোকেনি তারা বুঝতে পারবে না। বৃষ্টির মধ্যে শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হয়, চারপাশের কিছুই তখন ঠিক মতো দেখা যায় না। আমার কথা শুনে মিস্টার হালদার আর কিছুই বলেনি, তবে একটা দীর্ঘশ্বাস তার মুখ থেকে বেরিয়ে এলো বলেই মনে হলো। আমরা যত সামনের দিকে এগোতে লাগলাম ততই যেন জঙ্গলের মধ্যে বৃষ্টির ছাট আর হাওয়ার শব্দ বেড়ে উঠছিল। একসময় পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে কাঁটা তার খোলা ছিল। আজ সকালেই জায়গাটা মেরামত করা হয়েছিল, কিন্তু এখন আবার সেই কাঁটা তারের অন্য জায়গায় সামান্য ফাঁক হয়ে গেছে। বোঝা যায় সেখান থেকে ভিতরে কেউ ঢুকেছে। ভালো করে পরীক্ষা করতে গিয়ে দেখি কাঁটা তারের গায়ে কাপড়ের ছেঁড়া অংশ লেগে রয়েছে। সঙ্গে সঙ্গে মাথার ভেতরটা যেন কেমন হয়ে গেল। আমি কিছু বলতে যাব তার আগেই পেছনে তাকিয়ে দেখি পথের আলোয় মিস্টার হালদার ভয় থতমত খেয়ে কাঁপতে শুরু করেছে। আর ঠিক তখনই আমার কানে ভেসে ওঠে কান্নার শব্দ। এটা কি কান্না বলবো না চিৎকার বলবো বুঝতে পারছিলাম না। একটা মেয়ে চিৎকার করতে করতে কাঁদছে, আর কি বলছে তা বোঝা যাচ্ছে না।
ওটা ওটা কিসের শব্দ? মিস্টার হালদার কোনো কথাই বললেন না। তিনি ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি কাঁটা তারের বেড়াটা দু হাতে টেনে ছোট করার চেষ্টা করলাম, কিন্তু লাভ কিছুই হলো না। শক্ত লোহার কাঁটা তার যন্ত্র ছাড়া নাড়ানো যায় না। হ্যাঁ, আমাদের এক্ষুনি ফিরে যেতে হবে, এক্ষুনি আমাদের ওর কাছে ফিরে যেতে হবে, না হলে না হলে না হলে বিপদ বাড়বে আরো। পাগলের মতো কি বলছেন মিস্টার হালদার? একটা মেয়ে ভয়ে চিৎকার করছে আর আমরা? কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল বিনোদের বলা কথাগুলো। বিনোদ বলেছিল ঝড় বৃষ্টির মাঝে বিদ্যুৎ চমকালে রাতের বেলা ওই কান্নার শব্দ শোনা যায়, চিৎকার শোনা যায়, আর সেই সময় জঙ্গলে ঢুকলেই ওরা পিছু পিছু আসে। তো সেই কথা মাথা থেকে সরিয়েই দিলাম। বললাম, দেখুন, আপনাদের এই অলৌকিক গল্প আপনি বরং আপনাদের কাছেই রাখুন। আপনি ভয় পেলে আপনি ফিরে যেতে পারেন, কিন্তু ওভাবে কে চিৎকার করছে জঙ্গলের মধ্যে সেটা আমি দেখবই। আমার তো মনে হয় কোনো মেয়ে বিপদে পড়েছে। কাঁটা তার যেভাবে কাটা। কথাটা বলেই আমি জঙ্গলের দিকে এগোতে লাগলাম, কান্নার উৎস খুঁজব বলে। সবাই বারণ করলেও আমি আর শুনলাম না। একসময় বুঝতেই পারলাম মিস্টার হালদার বাধ্য হয়েই পিছু পিছু আসছে। কিন্তু না, আমি পেছনে তাকালাম না। শব্দটা যেন ততই বাড়ছে। এখন যেন তার কথাগুলো অস্পষ্টভাবে আমি শুনতে পাচ্ছি। বাঁচাও আমায়, ওরা ওরা আমায় মেরে ফেলবে, ওরা আমায় মেরে ফেলবে, বাঁচাও। তার চিৎকারের শব্দ যত বাড়তে লাগলো ততই দ্রুত আমি এগিয়ে চললাম সামনের দিকে। গ্রামের দিকে কাঁটা তারের জায়গাটা পেরিয়ে আরও অনেকটা চলে এসেছি ভিতরে। আমার পেছনে ভয়ে থতমত খেয়ে থাকা মিস্টার হালদার হেঁটে হেঁটেই আসছেন। কান্নার শব্দটা শুনে আমি আরও খানিকটা এগোই। হঠাৎ একবার বিদ্যুৎ চমকালো, আর ঠিক তখনই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। যেন এতক্ষণ কেউ কাঁদেইনি, যেন আমি ভুল শুনেছি। আমার পেছনে এসে দাঁড়ায় মিস্টার হালদার। আপনি যার কান্নার শব্দ শুনে আসছেন সে কিন্তু মানুষ নয়। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া দরকার, না হলে ও কিন্তু আমাদের পিছু পিছু আসবেই। আমার ভয় ভেতরটা কেমন যেন চুপসে গেল। ও মানুষ হোক কিংবা না হোক আমার তাতে কিছুই যায় আসে না, তবে আমি ওকে দেখবই। এই ঝড় বৃষ্টির রাতে জঙ্গলের মধ্যে কে এমনভাবে কাঁদে? কিন্তু একটা কথা মাথায় ঘুরছিল, ওরা বলেছিল আসে, কিন্তু খায় কিছু কিছু আসে। এই কান্নার শব্দ শুনে তো আমি নিজেই পিছু পিছু এখানে চলে এসেছি। চারপাশে তাকালাম, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বর্ষাতির বাঁধা না মেনে বৃষ্টির জল এসে মুখে লাগছে। বর্ষাতি না থাকলে কি অবস্থা হতো তা ভেবে বুকের ভেতরটা কেমন করে উঠছিল। ভয় আমি সহজে পাই না, তা সবাই জানে, কিন্তু এটা ভয় নয়, এটা একটা অদ্ভুত অস্বস্তি। চারপাশে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা। অন্ধকার জঙ্গল, বৃষ্টি আর ঝড়ের শব্দ ছাড়া আর কিছুই নেই। আমায় দেখে কেউ যেন বোঝার চেষ্টা করছে, যেন কেউ যাওয়ার চেষ্টা করছে, যেন কেউ বারবার বলছে, এখানে কেউ আছে, কেউ আছে। এদিক ওদিক তাকিয়ে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখনই হঠাৎ সামনের দিকে একটা গাছের তলায় কে যেন দাঁড়িয়ে। বিদ্যুৎ চমকের আলোতে তাকে একবারের জন্য দেখতে পেলাম। এবার টর্চের আলো তার গায়ে ফেলতেই দেখি হেলান দিয়ে শরীরটাকে অদ্ভুতভাবে সামনের দিকে বাঁকিয়ে রেখেছে সে। তার পেট বলতে গেলে পুরোটাই খোলা, কিছুটা অদ্ভুতভাবে ফুলে রয়েছে। সন্তান সম্ভবা এক মেয়ের পেটের মতনই। একটা গোঙানির মতো শব্দ ভেসে আসছে তার দিক থেকেই। গাছের গায়ে হেলান দিয়ে সে কি যেন করছে। আমার পেছন থেকে মিস্টার হালদার ব্যাপারটা দেখতে পেয়েছিলেন। টর্চের আলো ফেলতে তিনি চিৎকার করে উঠলেন, আলো নিভিয়ে ফেলুন, আলো নিভিয়ে ফেলুন, আলো নিভিয়ে ফেলুন। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। আলো তার গায়ের উপর গিয়ে পড়তেই সে সোজা আমার দিকে তাকালো, আর তারপরই দেখতে পেলাম অদ্ভুত একটা দৃশ্য। দু হাতে গাছের গায়ে সে যেন আঁকড়ে ধরল উল্টোভাবে। তারপর সেই অবস্থাতেই তাল গাছের গায়ে চার হাত পায় আমাদের দিকে তাকিয়ে গাছের গায়ে পিঠ রেখে উঠতে লাগলো। উপরের দিকে একটু একটু করে উঠে গেল সে। ততক্ষণে আশেপাশের পরিবেশ বদলে গেছে।
একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়েছে চারপাশে। সে হাসিটা হাসছে ওই গাছের গায়ে উঠে যাওয়া বিভৎস সেই মেয়েটার দিক থেকেই। মিস্টার হালদার ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছে। আমি ঠায় দাঁড়িয়ে চোখের সামনে তাকিয়ে দেখছি সেই বিভৎস কাণ্ডটা। বিদ্যুৎ চমকালি দেখি সে আরো একটু উপরে উঠছে। এক সময় সে নিচে নামতে শুরু করলো, মুখে আগের মতোই সেই বিভৎস হাসি। এখানে এখানে কেন এসেছিস? সেদিন তোরা আসিসনি কেন? ওই শয়তানগুলো আমায় আর আমার বাচ্চাটাকে মারতে পারতো না। যদি তোরা সেদিন আসতিস, আজ এসেছিস কেন? মেয়েটার গলাটা অদ্ভুত, একই সঙ্গে দুটি গলা কথা বলছে। একটা সহজ সরল কান্না ভেজা মেয়ের গলা, আর একটা রাগত ভয়ঙ্কর গম্ভীর স্বর। কথা যেন ফাটল ধরা কাঁচের মতো ভেঙে ভেঙে বেরিয়ে আসছে। আমি নির্বাক, গলা শুকিয়ে গেছে, কথা যেন গলার কাছেই আটকে রয়েছে, মুখ দিয়ে কিছুই বেরুচ্ছে না। ঝমঝমে বৃষ্টি বর্ষাদির পাশ দিয়ে মুখে এসে লাগছে। পেছনে মিস্টার হালদার আছে সেটা ভুলেই গেছি যেন। মেয়েটি গাছ থেকে নেমে সামনে এগিয়ে আসছে, শরীর সামান্য ঝুঁকে। বিদ্যুৎ চমকালি দেখি তার মাথায় কোনো চুল নেই, সম্পূর্ণ ন্যাড়া মাথা, শরীরে কোনো কাপড়ের চিহ্ন নেই। গোটা দেহ যেন দলা পাকানো মাংস আর রক্ত দিয়ে জড়ানো এক মাংসপিণ্ড। হাত পার মাথায় কয়েকটা জিনিস তাকে মানুষ বলার মতো করে রেখে দিয়েছে। তার শরীর থেকে একটা গন্ধ এসে লাগছে নাকে, পচা মাংসের গন্ধ। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। সে বিভৎস দৃষ্টি, ফ্যাকাশে চোখে যে রাগ আমি দেখেছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিভৎস মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে। এখন কান্না নয়, তার মুখ থেকে গর্জনের মতো শব্দ বেরুচ্ছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। ঠিক তখনই এক প্রবল বিদ্যুৎ চমক, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে কে যেন আমায় ঠেলে সরিয়ে দিল। আমি হুড়মুড় করে মাটিতে পড়ে গেলাম। তখনই দেখতে পেলাম বিনোদ এসে পড়েছে সেখানে। সে আমাকে দেখে হাসবে নাকি কাঁদবে বোঝা গেল না। মূর্তিটা আমায় আক্রমণ করতেই হঠাৎ করে সে অন্যদিকে ঝাঁপিয়ে পড়তে গেল বিনোদের উপর। বিনোদ এক হাতে তাকে আটকালো। ভয়ানক ওই হাত এসে পড়ল বিনোদের হাতে। গলগল করে রক্ত পড়ছে তার হাত থেকে। কোথায় যে টর্চটা পড়েছে কিছুই মনে নেই। বিদ্যুৎ চমকে দৃশ্যটা দেখলাম, বিনোদ তার হাতে লাল কাপড়ের টুকরো জড়িয়ে মেয়েটার কপালের কাছে ধরে রেখেছে। এখন থেকে মুক্তির। মিস্টার হালদার তখন আমায় মাটি থেকে তুলে নিচ্ছে। আমি তখনও কাঁদছি। বিনোদের মুখ থেকে বেরুচ্ছে অজানা শব্দ, যা আমি কিছুই বুঝতে পারছিলাম না। হয়তো আমার ধারণাও ছিল না। আমি সব কটাকে এখানেই মারবো। আমায় ওরা বাঁচতে দেয়নি, আমিও তোদের বাঁচতে দেব না। বিনোদ কিছু না বলে নিজের কাজ করে চলল। ধীরে ধীরে সেই বিভৎস মূর্তিটা শরীর গলতে শুরু করলো। মাংস আর রক্ত পড়তে লাগলো মাটিতে। বাতাসটা হয়ে উঠল বিষাক্ত। আমরা নাক মুখ ঢেকে রাখলাম। চোখের সামনে দেখতে দেখতে সে গলে পড়ে গেল মাটিতে। মোমের মতো গলে যাওয়া এক শয়তানি দেহ। আপনারা চলে যান বাবু, আমি আর এখান থেকে যেতে পারবো না। ওকে মারতে গিয়ে আমি আমার সব শেষ করে ফেলেছি। বিনোদ মিথ্যে বলেনি। সে হাঁপাচ্ছিল, নাক মুখ দিয়ে রক্ত বেরুচ্ছিল। মানসিক আর শারীরিক চাপে সে ভেঙে পড়েছে। তবু আমরা জোর করে বিনোদকে নিয়ে সেই বৃষ্টি ভেজা জঙ্গল পেরিয়ে ওয়াচ টাওয়ারে ফিরলাম। রক্ষীরা তখনও ঘরের ভেতরেই। অনেক দরজা ধাক্কাধাক্কির পর তারা দরজা খুলল। আমরা বিনোদকে ঘরে নিয়ে এলাম। সেদিন ভোর পর্যন্ত বিনোদ বেঁচে ছিল। মাঝে মাঝে অনেক কিছু বলেছিল, কিন্তু তার সব কথা তোমাদেরকে বলার দরকার নেই। শুধু এটুকুই বলি, ওই মেয়েটিকে সে চিনত। ঘটনাটা খুব পুরনো নয়। মাধবপুরের ইতিহাস 2 শতাব্দী হলেও এই ঘটনার সময় বিনোদের বয়স ছিল ওই মাত্র 20। সে অনেক কিছুই জানত, কিন্তু কোনোদিনই চেষ্টা করেনি, কারণ জানত সে চেষ্টা করলে তার নিজেরই ক্ষতি হবে। কিন্তু সেদিন আমাদের বাঁচাতে সে নিজে গিয়েছিল, আর বাকিটা তো তোমরা শুনেই নিলে। কথা শেষ করে গাঙ্গুলি মশাই চুপ করতেই বাবু আর বসন্ত
প্রথমে থমকে রইল। তারপর বসন্ত বলল, তারপর কি হলো? তারপর আর কি, বিনোদকে গ্রামে নিয়ে গেলাম। তার মৃত্যুর পর মাধবপুর শ্মশানেই তাকে অন্ত্যেষ্টিক্রিয়া করানো হলো। মাধবপুরে গিয়ে মেয়েটির ব্যাপারে আরও অনেক খবর নিয়েছিলাম। বুঝেছিলাম বিনোদ মিথ্যে বলেনি। তারপর কিন্তু সেই জঙ্গলের মধ্যে আমাদের আর কোনো সমস্যা হয়নি। এরপরেও ওখানে আমি কয়েক বছর ছিলাম, কিন্তু তারপর থেকে রাতের বেলা অন্ধকারে বিদ্যুৎ চমকালে বাইরে বেরোতে এত ভয় পেতাম না। তবু সেই রাতে যা দেখেছিলাম তা কোনোদিনই ভুলতে পারিনি। একটা কথা আমি কখনোই বুঝে উঠতে পারিনি। বিনোদ বলেছিল ওই অশরীরীটা পিছু পিছু আসে, কিন্তু বাস্তবে তো আমরা তার পিছু পিছু গিয়েছিলাম তার কান্নার শব্দ শুনে। যদি বিনোদ সঠিক সময় না আসতো তাহলে হয়তো তোমাদের এই গল্প আর বলাও হতো না। বিনোদ নিজের জীবন দিয়ে বাঁচিয়ে দিয়েছিল আমাকে আর মিস্টার হালদারকে। চা শেষ হয়ে গিয়েছিল, গল্পও শেষ। বাবু আর বসন্ত আরেক গ্লাস করে চা খেয়ে ধীরে ধীরে বেরিয়ে পড়ল। একটু পরে গাঙ্গুলি মশাইও উঠতে উঠতে উঠে পড়লেন। শুধু চলে যাওয়ার আগে ভারী গলায় বললেন, বুঝলি হারু, ছেলেগুলো একটু শহরে যাবে, আর আমিও ভাবছি যে কয়েকদিন পাশের গ্রাম থেকে ঘুরে আসি। আবার পরে কথা হবে রে হারু। আমার হিসেবটা খাতায় লিখে রাখ। গাঙ্গুলি মশাই চলে যেতেই হারু চাঁদ দোকানের হিসেবের খাতায় লিখতে লিখতে বলে উঠল, যত সব গাল গল্প বুঝল কি, ছেলেগুলো সব কথা বিশ্বাস করে। আমার কি, সবাই ভালো থাকলেই ভালো। কত যেন হলো, এটা 6টা 3টে নোট আছে, 9টা চা, 45 টাকা।